শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিমুল মোস্তফার পরিচালনা এবং নির্দেশনায় বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং শিমুলের পাঠশালার যৌথ আয়োজনে অনলাইন আবৃত্তি আড্ডা শব্দরা কথা বলে আয়োজনের সপ্তম পর্বে। দীর্ঘ বিরতির পর আমরা আবার হাজির হয়েছি আবৃত্তি এবং আড্ডা নিয়ে। আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আবৃত্তি গুরু, কিংবদন্তি আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। স্বাগত জানাচ্ছি ভাই আপনাকে। সবাইকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভ সন্ধ্যা। দেশের মধ্যে দেশের বাইরে যারা আছেন সবাই আমার ভালোবাসা, শ্রদ্ধা গ্রহণ করুন। মাঝখানে কিছুদিন আমাদের এই সরাসরি সম্প্রচার ফেসবুকে এবং স্ট্রিমিয়ার্ডে বন্ধ ছিল। আবার আমরা শুরু করেছি শব্দরা কথা বলে। এই শব্দের কথা বলেতে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং শিমুলের পাঠশালা শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, যারা এখানে নবীন প্রবীণ সব ধরনের শিল্পীরা এখানে উপস্থিত আছে। আমরা নিয়মিতভাবে চেষ্টা করি যে কবিতার মধ্যে থাকা এবং তারই সাথে সাথে এই প্রচার মাধ্যমগুলোতে মাঝে মাঝে আসা। যদিও আমাদের যারা শিল্পীরা আছে তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য কবিতা পড়েন, তারপরও মানুষ তো আমরা মাঝে মধ্যে একটু লাইক করলে সবাই খুব খুশি হয়, সবাই বুঝতে পারে তাদের ডেভেলপমেন্ট গুলো। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমরা প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একটা দিন করে আবার নিয়মিত ভাবে শব্দরা কথা বলে এই অনুষ্ঠানটি, সরাসরি অনুষ্ঠানটি স্ট্রিমিয়ার্ডে আমরা আসবো বাংলাদেশের সময় প্রতিদিন এই সময়টাতেই আর কি, 10টাতে। আজকে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য আমার শুভাশিস হল, তারা দীর্ঘদিন ধরে শিমুলের পাঠশালার সাথে সম্পৃক্ত আছে এবং নিয়মিত যারা চর্চা করছেন তারা প্রত্যেকেই একে একে করে এই অনুষ্ঠানে আসবেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমার সহযোগী পল্লব, রাবেয়া রশিদ, স্বপ্না, নাফিজা, এরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে আছেন। আব্দুল হাকিম তানভীর, আছেন নিপুণ এবং শিমুলের পাঠশালার অনেকেই। তো আজকে আমরা বেশি দীর্ঘায়িত না করে আমরা কথা বলি। আমরা কবিতার মধ্যে থাকতে চাই, কবিতা নিয়েই বাঁচতে চাই। বাংলার কবিতা অনেক বিশাল একটি ভান্ডার এবং সেই ভান্ডারের কিছু অংশ যদি আমরা ধারণ করতে পারি, ধারণের পরে যদি সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে যদি ভালো লাগে তাহলেই আমাদের এই শ্রম সার্থকতা। আমাদের শিমুলের পাঠশালায় এখন 6 বছর থেকে 7 বছরে পাড়ি দিয়েছে এবং অনলাইনে এই দীর্ঘ পথ চলা, যদিও দীর্ঘ বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পথ চলায় আমাদের সাথে দিন দিন নতুন নতুন অনেক আগ্রহীরা যারা কবিতাকে ভালোবাসেন তারা অংশগ্রহণ করছেন, আরো করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো ভালো পরামর্শ দিবেন, কিভাবে কি করলে আমাদের উপকার হবে, কবিতা ভালো হবে। আশা করি কমেন্টসে আপনারা লিখবেন। আমরা সুন্দর থাকতে চাই, কবিতার মধ্যে থাকতে চাই। এত সুন্দর একটা দেশ, এই দেশের কবিতা, গান এবং আমাদের যে সংস্কৃতি সেগুলোকে আমরা তুলে ধরতে চাই। তার একটি অংশ হচ্ছে কবিতা। আসুন, আমি এই আজকের লাইভ অনুষ্ঠানে সরাসরি যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অলি আহমেদ পল্লব। আমি পল্লবকে অনুরোধ করছি আমাদের মূল পর্বে অর্থাৎ কবিতার পর্বে পলি এবং মালিহা জেরিন এবং পলি আলী আজকে পরিবেশন করবেন। এরা দুজন, তাদের পরিবেশন আমরা শুনব। ধন্যবাদ ভাইয়া, কৃতজ্ঞতা। আমাদের আজকের আয়োজনে এমন দুজন আবৃত্তি শিল্পী যুক্ত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে যাদের জানি, যে যারা আবৃত্তি শিল্পী হবার জন্য না, যারা কবিতা এবং আবৃত্তিকে
তাদের মননে, তাদের জীবনে, তাদের জীবনযাপনে ধারণ করেন। যারা কবিতাকে ভালোবাসেন, ভালোবাসা থেকেই আবৃত্তি করেন। তার কোনো মূল্য বা বিনিময় তারা আশা করেন না। এই দুজন আবৃত্তি শিল্পীকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের সঙ্গে ১ম এই যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে মালিহা জারিন। মালিহা, শুভ সন্ধ্যা এবং ভালোবাসা সবাইকে। ধন্যবাদ আমি আপনাকে। মালিহা জারিন। আ আমাদের আ আরেকজন আবৃত্তি শিল্পী যুক্ত হচ্ছেন ঢাকা থেকেই, পলি আলী। পলি, আপনাকে শুভ স্বাগত। সন্ধ্যা। জি ভাইয়া, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? হ্যাঁ, সবাই ভালো। আশা করি আপনারাও ভালো আছেন। আমরা আ আমাদের অনুষ্ঠানে চলে যাই। তার আগে আমরা কবিতা পড়ার আগে দুজনের কাছে দুটো বিষয় জানতে চাইব। মালিহা জেরিন, আপনি ময়মনসিংহে থাকেন এবং আমরা জানি যে ময়মনসিংহ হচ্ছে সাংস্কৃতিক চর্চার একটা জায়গা। খুব আ জি। চলমান একটি জায়গা বাংলাদেশে। তো সেখানে থেকে আপনি অনেক মাধ্যমের মধ্যে আপনি আবৃত্তিতে কিভাবে আসলেন এবং আপনি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন কিনা সেখানে? সাংগঠনিক আবৃত্তি চর্চার অবস্থাটা কি? একটু যদি বলেন আমাদের। আচ্ছা, একটু সামান্য কিছু তাহলে বলতেই হবে। শিল্প সংস্কৃতির প্রতি অনুকম্পাটা আসলে কারো, কারো জীবনে জন্মসূত্রে আত্মলব্ধ হয়ে থাকে, আবার কারো, কারো ক্ষেত্রে সেটা কিছুটা গুছিয়ে নিতে হয় কিংবা বিশেষ পরিচর্যার মাধ্যমে সেটা তৈরি করে নিতে হয়। আমার ক্ষেত্রে আমি বলব যে আমি জন্মেছি প্রকৃতির এই বিশেষ আ সুবিধা বা এই বিশেষ বরপুষ্ট হয়ে। এখন আমার আবৃত্তি ভাবনাটা বোধহয় সেজন্যই আমার পারিবারিক সূত্রেই আ আর কি বলবো? পারিবারিক সূত্রে আমার জন্মসূত্রে গাঁথা। আ যেমন আ কিছুটা পেছনের দিকে যেতে হবে। আমার দাদা ছিলেন একজন শৌখিন চারণকবি এবং নিটোল কণ্ঠের, সুললিত কণ্ঠের একজন পুঁথি পাঠক। আর এর ধারাবাহিকতায় আমার আব্বা ছিলেন কবি, আ উম আবৃত্তি শিল্পী, তারপর গায়ক এবং গবেষক আর সুমহান শিক্ষক। আমি আমার আব্বার সাহচর্যে এবং শিল্প সংস্কৃতি মনা একটা পরিবারে আ বেড়ে উঠতে পেরে আমি আসলে আ আ শিল্প সংস্কৃতি এবং আমি আ ২ এ যে আলাদা বা ভিন্ন কিছু এটা কখনো ভেবে উঠতে পারিনি বা আমি সেইভাবেই বেড়ে উঠেছি যে শিল্প সংস্কৃতির ভেতরেই যেন আমি কিছু। তো সেই সূত্রে গান, আবৃত্তি, কবিতা, সাহিত্য চর্চা এর ভেতরেই আমি আসলে বেড়ে উঠেছি। আর আপনি বললেন যে আমি কিভাবে আবৃত্তিকে বেছে নিলাম। আ এটার একটা কারণ হচ্ছে খুব ছোটবেলা থেকে যেমন আমি আমার আব্বাকে শুনতাম হাতে বই নিয়ে কেমন দরাজ কণ্ঠে কবিতা আবৃত্তি করতেন। আমি ভাবতাম কিভাবে এত সুন্দর করে বাংলা ভাষাটা এত সুন্দর, শুনতে কত ভালো লাগে, কিভাবে এমন করে কথা বলে। এরপর যখন এই ভালো লাগা থেকে আরেকটু বড় হতে থাকলাম, অলি ভাই আপনি আ জানেন যে আমাদের সেই ছোটবেলায় আমরা ক্যাসেট প্লেয়ার উম প্লে করতাম। তো ওইখানে শিমুল মোস্তফা স্যারের আমি আ কবিতা শুনলাম, কথোপকথন শুনলাম। সেগুলোকে আমি খুব ছোটবেলা থেকে খুব জোগাড় করে, করে সেগুলো শুনতাম এবং নিজের কানকে আমি পোক্ত করতাম বাংলা ভাষার শুদ্ধ শব্দ দিয়ে স্যারকে শুনতে, শুনতে। তো সেই থেকে ভালো লাগা, ভালোবাসা ক্রমবর্ধমান এবং এখনো চলিষ্ণু। এই তো। এভাবেই আমার বাংলার কবিতার প্রতি, আবৃত্তির প্রতি ভালো লাগা, ভালোবাসা বাহ! চলছে। চমৎকার। আপনি ভাগ্যবান যে এমন একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার বেড়ে ওঠার সুযোগ হয়েছে। সত্যি। ধন্যবাদ। আ পলি আলী, আপনার কাছে আসি। আপনি কিভাবে আবৃত্তির সঙ্গে যুক্ত হলেন? আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমি সবাইকেই প্রশ্নটা করি। কারণ এটা আমার খুব আগ্রহ লাগে যে আ আবৃত্তি, কবিতা এবং আবৃত্তি এই দুটি মাধ্যম হচ্ছে আ খুবই সেনসিটিভ একটা জায়গা। যে গান, নাচ অন্যান্য মাধ্যমের চেয়ে আমরা জানি যে এটা সবচেয়ে কঠিন একটা মাধ্যম। এবং আমাদের দেশে গানের যে অডিয়েন্স, সেই পরিমাণ অডিয়েন্স কিন্তু আবৃত্তির না। এখানে আবৃত্তি বেছে নেয়াটা আমার কাছে আ অবাকই লাগে অনেক সময়। যে কিভাবে একজন মানুষ সত্যি, সত্যি আবৃত্তিকে ভালোবেসে, কবিতাকে ভালোবেসে আবৃত্তিতে আসে। তো পলি আলী, আপনি কিভাবে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো? আ আমার যাত্রাটা আসলে ছোটবেলা থেকে আমি অনেক সাহিত্যপ্রেমী ছিলাম।
বই পড়তাম প্রচুর, কিন্তু আমি এখন শুধুমাত্র কবিতার কথাটাই বলবো। আবৃত্তির ব্যাপারটা আমি শিমুল ভাইয়ার আবৃত্তি শুনে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনে, আর হচ্ছে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন, এগুলো অনেক শুনতাম আমি। তো ওখান থেকে আমার আবৃত্তি করার যে চিন্তা ভাবনাটা, সেটা আমার আস্তে আস্তে মানে আমার ভিতরে গেঁথে গেছে। কিন্তু আমি লেখালেখি আগে করতাম, স্কুল জীবন থেকে আমি লেখালেখির সাথে জড়িত ছিলাম। আর আবৃত্তির ব্যাপারটা ছিল মনের মধ্যে, একা একা কবিতা পড়তাম সবসময়, কিন্তু এভাবে এটাকে চর্চার মধ্যে নিয়ে আসা আমার জন্য সম্ভব হয়েছে আমার গুরু, আমার শ্রদ্ধেয় গুরুজি শিমুল মুস্তফার আবৃত্তি শুনে। ভাইয়া আপনি আনমিউট হবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে কবিতা তো খুব সুন্দর একটা জিনিস, মানে আমাদের শিল্প মাধ্যমের শিল্পকলার মধ্যে গান, নাটক এবং কবিতা, ছবি আঁকা, এর মধ্যে কবিতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে সহজাতভাবে থাকে। তো আমরা ছোটবেলা থেকেই সবাই পারিবারিক ভাবেই হোক বা আশপাশ থেকে হোক কবিতা শুনি, কিন্তু এখন যেটা হয়েছে যে প্রযুক্তির কারণে কবিতার বই পড়া কমে গেছে। এখন আমরা অনলাইনে গুগল থেকে হোক, বিভিন্ন মাধ্যম থেকে হোক, আমরা কবিতাগুলো কিন্তু পাচ্ছি ঠিকই। অনেকে বলে যে আগে কবিতা বেশি পড়া হতো, হ্যাঁ বই পড়া হতো। এখন বইয়ের প্রচলনের যে নতুন প্রযুক্তি এসেছে, এখন আমরা গুগলের মধ্যে অনেক কবিতা পাচ্ছি। প্রথম দিকে গুগলে অনেক ভুল ত্রুটি থাকতো, এখন কিন্তু অনেক কবিতাই আমরা দেখি যে গুগলের মধ্যে। আমি সেদিন একটি কবিতা দেখলাম, আহ সে কবিতার পাঠকের সংখ্যা হচ্ছে 12 লক্ষ। তো একটি কবিতা 12 লক্ষ মানুষ পড়েছে এই মোবাইল আবিষ্কার হওয়ার পরে। তো এটা কিন্তু ভাবা যায় না। তো আমি বলি যে অবশ্যই প্রযুক্তিতে আমরা যখন আমাদের সামনে এসেছে, আমরা কিন্তু এটাকে ভালোভাবে প্রয়োগ করবো। এই শিমুলের পাঠশালাটা আমার কাছে মনে হয়েছে যে যারা ঢাকার বাইরে, যারা শেখার মতো সুযোগ পাচ্ছে না সেই অর্থে, খুব প্রত্যন্ত অঞ্চলে থাকে, আমি অনেক শিশুদেরকে কবিতা শিমুলের পাঠশালার মাধ্যমে পেয়েছি যারা খাগড়াছড়ি সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে থাকে। তারা বিভিন্ন আদিবাসীরা তারা থাকেন, তাদের ছেলেমেয়েরা কবিতা শিখছে। তো এই সুযোগটা আসলে অনলাইন না হলে পাওয়া যেত না। তো অবশ্যই অনলাইন কবিতা শেখার আমরা যারা এখানে আছি, আমি মনে হয় যে পলি অথবা মালিহা একজন বলতেই পারে যে সামনাসামনি কবিতা শেখার মধ্যে তো একটা আলাদা আনন্দ আছে, কিন্তু অনলাইনেও যে ভালোভাবে কবিতা শেখা যায়, এটা অনেকের ধারণা যে না অনলাইনে কবিতা শেখা যায় না। গানে একটু সমস্যা হয় যে প্রযুক্তিতে এখনো গানের যে মিউজিকের সাথে গানের যে টেকনোলজিক্যাল ভাবে দুটোকে শেখানো যায় না। সাউন্ডটা পরে আসে অথবা গান বলাটা আগে আসে, কিন্তু কবিতা যেহেতু একটা মনোমাধ্যম, কণ্ঠের মতোই, কথা বলার মতোই, সেহেতু কবিতা কিন্তু অনলাইনে খুব সুন্দর করে শেখানো যায়, ধরে ধরে শেখানো যায়। আমার যতটুকু ধারণা, আমি এখানে যারা আছেন দুজন, তারাও হয়তো একটু বলতে হবে যে অনলাইনে সুবিধা আছে কিনা। তো ওরা কবিতা পড়ুক, তারপর মাঝখানে আমরা আবার আড্ডা দিই, অনলাইনের সুবিধা অসুবিধা গুলো নিয়ে আমরা কথা বলবো। অলি একটা আনমিউট করে আমরা কথা শুরু করি। হ্যাঁ জি জি, ধন্যবাদ ভাইয়া। তবে আমি কবিতাতে যাওয়ার আগে একটা কথা বলি ভাইয়া, সামনেই বলি। আসলে আমাদের মতন এরকম লক্ষ লক্ষ মানুষের কবিতার প্রতি ভালোবাসা বা আবৃত্তিকে চেনা, আবৃত্তির প্রতি ভালোবাসার পেছনে আসলে শিমুল মুস্তফার অবদান অনেক বেশি। আমার বাসায় আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়া বা হেলাল হাফিজের নাম শোনা বা পূর্ণেন্দু পত্রীর নাম শোনা, তাদের কবিতা শোনা, সুনীল গঙ্গোপাধ্যায়কে চেনা, এটা সম্ভব হয়েছে। আসলে আগে কিন্তু কবিতা পড়িনি, আগে কবিতা শুনেছি শিমুল মুস্তফার কণ্ঠে, তারপরে আমরা পড়া শুরু করেছি। ধন্যবাদ আবারও সবাইকে। আপনারা যারা দেখছেন, আপনাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা দূর দূরান্ত থেকে যারা যুক্ত হয়েছেন। আমরা এবার আবৃত্তিতে চলে যাচ্ছি। আমরা প্রথমেই শুনবো মালিহা জেরিনের কাছ থেকে। মালিহা, আপনি প্রথম আমাদের কোন কবিতাটি শোনাবেন?
আমি প্রথম শোনাতে চাচ্ছি পাহাড় চূড়ায়, এই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমৎকার কবিতা। অসাধারণ একটি কবিতা, শুনি তাহলে। শুরু করছি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামে বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী। চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আহ, ভাইয়া আনমিউট হতে হবে। দুঃখিত। দারুণ পড়লেন, অসাধারণ একটি কবিতার দুর্দান্ত আবৃত্তি। খুব ভালো লাগলো। এবার আমরা পলি আলীর কাছে যাচ্ছি। পলি আলী, আপনি কোন কবিতাটা নিয়ে আসতে যাচ্ছেন প্রথমে? আমি শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটা বাহ, পড়ছি। হ্যাঁ। তোমারে যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চির স্মৃতিময়ী
ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসেরও প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণেরও প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ! চমৎকার। আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই যুক্ত আছেন, অনুষ্ঠানটি দেখছেন, চমৎকার মন্তব্য করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার যাচ্ছি মালিহা জেরিনের কাছে। মালিহা জেরিন, আপনার দ্বিতীয় কবিতাটি শুনতে চাই। এবার কোনটি পড়বেন? এবারে পড়তে চাচ্ছি তারাপদ রায়ের লেখা কবিতা দারিদ্র্য রেখা। অসাধারণ। জি, শুরু করি। জি। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার, আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদাহানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন, দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ, আরো ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি, গনগনে গরমে ধুঁকতে ধুঁকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই, আপনি আবার এলেন। আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানে হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চির বঞ্চিত। আমার বঞ্চনার অবসান নেই। বছরের পর বছর আধ পেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কালসার আমার বেঁচে থাকা। কিন্তু আপনি আমাকে ভোলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো জাগো সর্বহারা। তখন আর আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাঁপুরের মতো ওঠানামা করছে। আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহু দিন গিয়েছে। আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, সেখানে চকখড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন। এবার বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলছেন, এই যে রেখা দেখছো, এর নিচে, অনেক নিচে তুমি রয়েছো।
চমৎকার! আপনাকে ধন্যবাদ। বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্যে আপনাকে ধন্যবাদ। আমার দারিদ্র্যের জন্যে আপনাকে ধন্যবাদ। আমার নিঃস্বতার জন্যে আপনাকে ধন্যবাদ। আমার বঞ্চনার জন্যে আপনাকে ধন্যবাদ। আমার সর্বহারাত্বের জন্যে আপনাকে ধন্যবাদ। আর সব শেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্যে আপনাকে ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে। আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে। আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ। দারুণ করলেন। কি অসম্ভব সুন্দর একটা কবিতা, কি অসম্ভব সুন্দর করলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে যে জি। আসলে আপনি তো অনেকদিন ধরে আবৃত্তি নিয়ে কাজ করছেন। আসলে একটা কবিতা বোঝার ব্যাপারটা আগে নাকি কণ্ঠের কারুকাজটা আগে? বোধের জায়গাটা আগে না? হ্যাঁ, নিশ্চয়ই বোধটা তো অবশ্যই আগে। আগে তো আমাকে কবিতায় কি বলছে সেটা আগে বুঝতে হবে। তারপর না আমি কণ্ঠে সেটা নিতে পারব। একদম ঠিক। একদম। আমরা সাধারণত অনেকেই মনে করি যে খুব ভালো গলা থাকলে, গলায় কারুকাজ থাকলেই বোধহয় ভালো আবৃত্তি করা যায়। আবৃত্তির জন্য আসলে উম কবিতাটা বোঝা বা ভিজুয়ালাইজ করতে পারাটা একটা নিঃসন্দেহে আগে বুঝতে হবে কবিতার বিষয়টা কি, কি বিষয়ে লিখছেন কবি, কি বোঝাতে চাচ্ছেন। আমার মাধ্যমে তো আমি সেই কবিতাটা বোঝাতে চাচ্ছি আপনাকে। তাহলে আমি যদি না বুঝি ঠিকমতো আমি আপনাকে কিভাবে বোঝাবো? সেটাই, কণ্ঠের মাধ্যমে হলেও বোঝাতে গেলেও আগে আমাকে বুঝতে হবে। সেটাই। কণ্ঠের মাধ্যমেই তো আসলে হুম, মানুষকে ভিডিও চিত্র দেয়া যায় ঘটনাটা। যেমন আপনি দিলেন এই দারিদ্র্য রেখা চেষ্টা কবিতাটি। করলাম। আচ্ছা, এবার আমরা আ আবার পলি আলির কাছে যাই। পলি আলি, আপনার ২য় কবিতা শুনবো। এবার কোনটি নিয়ে আসছেন? আমি এবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতাটা পড়ব। বাহ! অসম্ভব সুন্দর একটা কবিতা। অমলকান্তি, অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপরে বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হয়েছে, উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না। অথচ অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ভাইয়া আনমিউট। ধন্যবাদ পলি।
চমৎকার আবৃত্তি। আহ, এবার আবার আমরা মালিহা জেরিনের কাছে যেতে চাই। মালিহা জেরিন, আপনার পরবর্তী কবিতাটা শুনব। পরবর্তী কবিতা মোহাম্মদ নুরুল হুদার লেখা গৃহমুখী কবিতাটি। হ্যাঁ। পড়ছি তবে। কত দূর নেবে তুমি, কত দূর নিতে পারো মূলত হে নদী। শরীরে বৈঠার শব্দ, অন্তর্গত শিরার নিনাদ, নিয়ত ধারণ করো চিরায়ত জীবনের গান। নাকি এ জীবন মানে জীবন অগাধ? তুমি শুধু বয়ে চলো ধীর গতি, ক্ষিপ্র গতি, কাল সহদরা। তোমার কাহিনী জানি আমি, তুমি জানো আমাদের বংশের কাহিনী। শক, হুন, আর্য কি দ্রাবিড়, কে কোথায় কোন পাড়ে সুখে দুঃখে বেঁধেছিল নীড়। সবুজ চরের মতো প্রণয়িনী আঁচলের কাছে সমর্পিত কে সেই যুবক, তীক্ষ্ণধার ছুরি হাতে ফালি ফালি কেটেছিল ভিনদেশী নাগরের তরমুজ বুক। তুমি জানো সেই সব ব্যথিত খবর। আমি জানি তুখোড় সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে কালান্তরে পিতা কি প্রপিতা। তবুও জলের বুকে শুশুকের মতো শাশ্বত রশ্মির মোহে ডিগবাজি খেতে ভালোবাসি। ভালোবাসি সব খেলা, সব অবেলায়। আমার সতীর্থ যারা, তারা সব গৃহমুখী আজ। পাটাতনে স্মৃতিমগ্ন খুঁজছে সবাই ঘাটে ঘাটে স্নানার্থিনী বধূটির মুখ। আমি তো সুগৃহী নই, কার মুখে খুঁজে পাবো গৃহিণী আদল। শ্যামল ঝোপের বুকে খয়েরি কুটির ঠাকছে সলাজ তনু সিক্ত বসনার। মাটির কলসে ভরে কালিন্দির জল, আল পথে কুমারী উধাও। অমল পিপাসা নিয়ে কত দূর যাব তবু, নদী তুমি নেবে কত দূর। যে কোনো ঘাটের পাশে, যে কোনো কুটিরে, তুমি শুধু থামো একবার, থামো আর দেখো সাপের মনির মতো ত্রস্তে উগরে যাচ্ছি পিপাসা আমার। আমি কার বংশধর সঠিক জানি না, কালান্তরে পিতা কি প্রপিতা ছেড়ে গেছে নিজস্ব নিবাস। আমি যাব সেই পথে, পশ্চাতে জ্বলবে শুধু উত্তরাধিকার। আমরা পরের কবিতা চলে যাচ্ছি। পরিয়ালি, আপনার কাছ থেকে শুনবো আমরা পরের কবিতাটি। আমি এবার একটু দুঃসাহস করছি। জি। আমি জীবনানন্দ দাশের সহজ কবিতাটা নিয়ে আসছি। বাহ, শুরু করি তাহলে। আমার এ গান কোনো দিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে। তবু হৃদয়ে গান আসে, ডাকিবার ভাষা তবু ভুলি না আমি। তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান। কোনদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে। তবু হৃদয়ে গান আসে, তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায়
সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল, জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে, তুমি শুধু একদিন, এক রজনীর, মানুষের, মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে, কোন সমুদ্রের পারে, বনে, মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে, ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হাড়ের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রে, দিতে পারে যত। দুঃখিত, বারবার ভুলে যাই মিউট আনমিউট করতে। তো আপনাকে একটা ছোট প্রশ্ন করি যে সংসার সামাল দিয়ে সবকিছু করে আবৃত্তির জন্য সময় বের করা, অনেকেই বলতে শুনি যে আসলে ব্যস্ততার জন্য পারি না। আসলে সময় কি আসলে আসে আমাদের পছন্দের কাজ করার জন্য, না সময়টা বের করে নিতে হবে? আসলে পছন্দের কাজ করার জন্য আমার মনে হয় সময়ের অভাব হয় না। আমি তো যখন বাচ্চা পড়াই তখন আমি বসে বসে কবিতা পড়ি, আমি যখন রান্না করি তখন আমি কবিতা পড়ি, মানে তখন আমি আমার যতগুলো মুখস্থ থাকে সেগুলো আমি শব্দ করে করে পড়ি, হাঁটতে হাঁটতে পড়ি, অথবা যদি আমি না পড়তে পারি তখন আমি শুনি। এভাবেই আসলে সময়টা ম্যানেজ হয়ে যায় আসলে ভালোবাসার কাজের জন্য। হুম, এটাই আমাদের অনেকের অনেক কিছু থাকে যে আমরা মানে অজুহাত দেখাই যে আমি তো ক্লাস করতে পারি না, বা আমি তো চর্চা করতে পারি না, আমি গ্রুপে আসতে পারি না, আমার ব্যস্ততা থাকে। আসলে মানুষের যদি কোনো কিছু করার তীব্র ইচ্ছা থাকে, সময়টা বোধহয় এইভাবেই মানুষ বের করে নেয়, অন্য কাজের মাঝখানে মাঝখানে হলেও সময়টা বের করে নেয়। ধন্যবাদ সেটাই। আপনাদের। কি আমরা এখন আবার যাচ্ছি মালিহা জেরিনের কাছে। মালিহা জেরিনের কণ্ঠে শুনবো শেষ কবিতা। মালিহা জেরিনের শেষ কবিতা কোনটি নিয়ে আসছেন মালিহা জেরিন? আমি এবারে শোনাবো বুদ্ধদেব বসুর লেখা চিল্কায় সকাল কবিতাটি। Wow! সবাই খুব চেনেন কবিতাটি। জি, খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি কবিতা। খুবই জনপ্রিয়। জি। আমিও দুঃসাহস করে পড়ছি তাই। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে।
গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো, দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। শুনতে পাচ্ছেন অলি ভাইয়া? জি, চমৎকার মালিহা জেরিন। আমরা কথা বলবো, তার আগে পলিয়ালি আপনার কাছ থেকে শুনে নেই আপনার শেষ কবিতাটা। আপনি কোনটি পড়ছেন? আবারও আরেকবার দুঃসাহস করছি। আমি এবারও জীবনানন্দ দাশের আরেকটি কবিতা নিয়ে আসছি, নির্জন স্বাক্ষর। দুঃসাহসের জন্য ধন্যবাদ। আসলে আমরা অনেকেই জীবনানন্দ দাশের কবিতা মানে আবৃত্তি করার সাহস পাই না, কারণ ওনার কবিতার এত গভীর কবিতা বুঝতে বুঝতেই একটা দীর্ঘ সময় চলে যায়। তো আপনাকে ধন্যবাদ যে আপনি আজকের আয়োজনে জীবনানন্দ দাশের দুটো কবিতা রেখেছেন। জি, আমরা শুনি। আসলে ভাইয়া, আমিও সাহস পেতাম না, কিন্তু আমি আমার গুরুর কৃপায় আসলে জীবনানন্দ দাশের কবিতা এই সবার সামনে পড়ার সাহস করছি। নির্জন স্বাক্ষর করছি আমি। তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতা তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার এ জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি ঝরে যাব তো জীবন অগাধ, তোমায় রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে। রয়েছি সবুজ মাঠে ঘাসে, আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে। জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়ে ছেলে? সে এক বিস্ময়, পৃথিবীতে নাই তাহা, আকাশেও নাই তার স্থল। চেনে নাই তারে ওই সমুদ্রের জল। রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই। কোনো এক মানুষের মনে, কোনো এক
মানুষের তরে। যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে, নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে, কোনো এক মানুষের তরে, এক মানুষের মনে। একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে, ভুলে যায় কথা। যে আগুন উঠেছিল তাহাদের চোখের তলে জ্বলে, নিভে যায়, ডুবে যায়, তারা যায় স্খলে। নতুন আকাঙ্ক্ষা আসে, চলে আসে নতুন সময়, পুরানো সে নক্ষত্রের দিন শেষ হয়, নতুনেরা আসিতেছে বলে। আমার বুকের থেকে তবু কি পড়িয়াছে স্খলে, কোনো এক মানুষের তরে। যেই প্রেম জ্বালিয়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে, আমি সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে, জানিয়াছ তুমি এক নিশ্চয়তা, হয়েছ নিশ্চয়। হয়ে যায় আকাশের তলে কত আলো, কত আগুনের ক্ষয়, কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত। তবু তোমার বুকে লাগে নাই শীত। যে নক্ষত্র ঝরে যায় তার, যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার। জীবনের স্বাদ লয়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতো হৃদয় পড়িতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে। জানো না কো তুমি তার স্বাদ, তোমারই নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারই কি শান্তি দেবে। আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে। অসম্ভব সুন্দর পদী, আপনাকে ধন্যবাদ। এমন একটি আমার খুবই প্রিয় একটি কবিতা। এটি আমি ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসাবে আমার মন্তব্য যে খুব ভালো লেগেছে। তো আমরা একেবারেই শেষ প্রান্তে আমাদের আয়োজনের। তো আমি আপনাদের কাছ থেকে শুধু একটু সংক্ষেপে জানতে চাই, শুনতে চাই আমাদের অডিয়েন্সের। আজকে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের চমৎকার চমৎকার মানুষ আমাদের এই আয়োজন দেখছেন, শুনছেন, চমৎকার সব মন্তব্য করছেন। আপনাদের সবার প্রতি
অশেষ কৃতজ্ঞতা। মালিহা জেরিন, আপনি শেষ করবেন এক লাইন। সবার প্রতি আপনার আজকের আয়োজন এবং এই যে সবাই আমাদের আয়োজনের সঙ্গে যুক্ত আছেন, এ বিষয়ে আপনার ভালো লাগাটা কেমন? এই বিষয়ে আমার তো তীব্র ভালো লাগা বোধ কাজ করছেই। আমি বরাবরই খুবই একজন মানে গর্তে থাকা মানুষ বলতে গেলে। আপনি আমাকে টেনে নিয়ে বের করছেন বরাবরই, সবসময়ই, যে কোনো কাজে, যে কোনো সময়, কবিতা আবৃত্তির জন্যই হোক আর এরকম প্রোগ্রামের জন্যই হোক, আপনি আমাকে টেনে নিয়ে বের করছেন। সত্যি কথা, এটা একটা ভালো লাগা খুব বেশি কাজ করে এবং এইটা বেশি ভালো লাগে যখন একটা অনুষ্ঠানে এরকম এলাম, তেমন করে কিন্তু আমাকে আসলে খুব একজন জানে টানে না মানুষ। তারপরও এত 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 শ্রোতা এবং দর্শকদের কমেন্ট পাচ্ছি, এত ভালো লাগা ওনাদের কাজ করছে যে আমি সত্যি ভীষণ আপ্লুত এবং সাহসও পাচ্ছি। মনে হচ্ছে যে না, কিছু হয়তো ভালো লাগা দিতে পেরেছি, না হলে হয়তো অতটুকু কষ্ট করে কেউ লিখতো না, তাই নয় কি? একদমই তাই, একদমই তাই। এবং যে কবিতার জন্য, আবৃত্তির জন্য ভালোবাসার মানুষের যে অভাব নাই। আর আমাকে নিয়ে আপনি যেটা বললেন, এটা আসলে আমার ব্যক্তিগত কৃতিত্ব না, আমি আপনাকে বের করে নিয়ে আসছি না। আমি মনে করি যে যারা আবৃত্তি এবং সাংগঠনিক চর্চার সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু একা একা চলতে পারে না, তারা সবসময় সংঘবদ্ধভাবে চলতে পছন্দ করে। তাই আমরা চাই না যে আবৃত্তি অঙ্গন থেকে কেউ নীরবে চলে যাক। আমি যারা আছে কিছুখানি বলি, আমি একদমই খুব ছোটবেলা থেকে গান করি, একদমই খুব ছোটবেলা থেকে প্রচুর 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 এরকম মঞ্চে উঠে অনুষ্ঠান এবং সংগঠনের সাথে সাথে জড়িত ছিলাম। তারপরে যে করেই হোক আমি একটু কুপমণ্ডুক হয়ে যাওয়াতে আমি নিজে থেকে এখন আর বের হয়ে আসতে পারি না, আমার একটু শাইনেস কাজ করে। তো সেইখান থেকে আপনি আমাকে সাহস দিচ্ছেন, তাই আমি অবশ্যই সে কথাটা স্বীকার করব, সেটা জানাবো। ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে আরেকটি বিষয়ের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে এই অনুষ্ঠানের জন্য সময় বের করেছেন। এটা আমার খুব 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 বেশি ভালো লাগার একটা জায়গা, খুব বেশি ভেতরের, মনের ভেতরের একটা অনুভূতি। এই কবিতার জন্য, আবৃত্তির জন্য আমার সময়, যে কোনো সময়ই উপযুক্ত সময়। ধন্যবাদ, খুব ভালো লাগলো কথাটা শুনে। পলিয়ালি, শেষ কথা। যারা এতক্ষণ কষ্ট করে দেশ থেকে বা দেশের বাইরে থেকে আমার শ্রদ্ধেয় বা ভালোবাসার জন, যারা আজকের কবিতা শুনেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আর সবার কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার গলায় একটু সমস্যা হয়ে গিয়েছিল শুরুর দিকে, তো সেটা হয়তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটুকুই, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর অলি ভাই, আপনার প্রতিও আমার অনেক অনেক ঋণ, কারণ আমিও মালিহার মতো বলতে চাই যে আমাকে ওই যে গর্ত থেকে টেনে বের করে নিয়ে আসার জন্য আপনার অবদান অনেক। প্রতি মুহূর্তে আপনি আমাকে উৎসাহ দিয়েছেন। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করি। তারপরে যে জীবনানন্দ দাশের কবিতা পড়ার ব্যাপারটাও আপনি বলেছিলেন যে আপনি আমার একজন মানে মুগ্ধ শ্রোতা হিসেবে আপনি চান যে আমি যেন একটা জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আসি, সেখান থেকেই সাহস করা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনারা দুজন যারা কবিতা পড়লেন, আর যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আবৃত্তি গুরু শিমুল মুস্তফাকে, যিনি এই চমৎকার একটি আয়োজনের পরিকল্পনা করেছেন এবং পেছন থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি রাবেয়া রশিদ স্বপ্না, সমন্বয়ে পুরো সহযোগিতা করার জন্য। স্বপ্নার সহযোগিতা ছাড়া আসলে আমি এই অনুষ্ঠান সমন্বয় করতে বা সঞ্চালনা করতে পারতাম না। নিপুণ ভাই আছেন, বৈকুণ্ঠের পুরো টিম,
নিপুণ ভাই, তানভীর ভাই, ফাহমিদা আপা, সুমন, তারপরে মেহেদী সহ অন্যান্য যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আহ, আমাদের সমন্বয় সহযোগিতার জন্য আমাদের তানভীর ভাই খুব পরিশ্রম করেছেন। সেই সুদূর ইংল্যান্ড থেকে সহযোগিতা করেছেন রাজিয়া, যেমন নাফিসা আর নিপুণের কথা তো বললামই, উনি সব সময়ই আছেন। আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাদের নাম বলছি না এমন অনেকেই এখন মনে পড়ছে না, কিন্তু এমন অনেকেই আছেন যারা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল 1 মে মহান মে দিবস। সারা বিশ্বের মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কবিতার জয় হোক, জয় হোক আবৃত্তির। শুভ সন্ধ্যা।